হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের বহু প্রতীক্ষিত পরীক্ষা গত পরশুদিন অনুষ্ঠিত হয়ে গেল। তারপর থেকেই অনেকে আমাকে বিশেষ অনুরোধ করেছিলে যে প্রশ্নপত্র সম্পর্কে একটু ডিসকাস করতে। সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিও প্রত্যেকের জন্য, যেখানে আমি ডিসকাস করব যে প্রশ্নগুলি অঙ্ক থেকে এসেছিল, অর্থাৎ 30টি অঙ্ক প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। এই ক্লাসে রইল শুধু অ্যান্সার কি নয়, প্রত্যেকটা ডিটেলস বা যে ক্ষেত্রে শর্টকাট আমরা ব্যবহার করতে পারি সেই রকমভাবে প্রতিটি প্রবলেমের সমাধান। ওকে, চল দেরি না করে আজকের টপিক শুরু করা যাক। পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্রে প্রথম অঙ্ক থেকে যে প্রবলেমটি এসছে স্ক্রিনে প্রত্যেকে দেখতেই পাচ্ছ, অপশান দেওয়া আছে। যারা পরীক্ষায় বসেছিলে তাদের ক্ষেত্রে এটি একটি পরিচিত প্রবলেম। সরল সুদ থেকে এই প্রবলেমটি এসছে। অঙ্কটা পড়ে দেখা যাক কি বলেছে। কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই একই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? ভালো করে অঙ্কটা কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করো। দেখো, আমরা আসলকে কি দ্বারা প্রকাশ করি? আসলকে আমরা প্রিন্সিপাল পি দ্বারা প্রকাশ করি। ওকে, এই পি আসলটি ক বছরে? 20 বছরে। 20 বছরে কি হয়েছে? 3 গুণ হয়েছে। 3 গুণ মানে কি? পিটা 3p হচ্ছে। তাহলে এটা আসল, কিন্তু এইটা কি সুদে আসলে? হ্যাঁ কি না? বা এটাকে আমরা অ্যামাউন্ট বলতে পারি। সুদ প্লাস আসল একসঙ্গে 3 গুণ হয়েছে। ওকে, এবার এই একই পরিমাণ, ভালো করে শোনো, এই একই পরিমাণ আসল কত বছরে দ্বিগুণ হবে? এটাই আমাদের প্রশ্ন। হ্যাঁ কি না? ভালো করে দেখো, একদম সহজে করে ফেলবো। দেখো, এই সমস্ত পরীক্ষার টাইমটা খুব ইম্পর্টেন্ট এবং এইগুলো মোটামুটি 5 থেকে 10 সেকেন্ডে সলভ করা যায়। দেখো, আসল পি, সুদে আসলে 3p, তাহলে এই সময়ে সুদটা কত পেয়েছি? 3p মাইনাস p ইজিক্যাল টু 2p পরিমাণ সুদ পেয়েছি। হ্যাঁ কি না? আবার এখানে সুদ কত হবে? 2p সুদে আসলে, আসল তো একই p রয়েছে, তাহলে কত পরিমাণ সুদ পাবো? p পরিমাণে। কোনো অসুবিধা নেই। তাহলে ঐকিক নিয়মের মতো করে কিন্তু এটা সলভ করতে পারো যে 2p পরিমাণ সুদ পাই 20 বছরে। হ্যাঁ কি না? এক পরিমাণ সুদ পাই 20/2p বছরে। এবং কত পরিমাণ পাচ্ছি এখানে? p পরিমাণ। তাহলে p পরিমাণ পাবো 20/2p ইন্টু p বছরে। p কাটলো, 2 দিয়ে 10 কাটলো, 10 বছরে। অ্যান্সার দেখো, অপশানে 10 রয়েছে। অপশান এ 10 সঠিক উত্তর। যারা আমার কাছে মোটামুটি পড়াশোনা করেছো বা নিজেরা যে কোনো জায়গাতে যেখানে প্রস্তুতি নাও, আশা করব এই প্রবলেম প্রত্যেকেই ঠিক করেছো। করতেই হবে। কাট অফ ক্লিয়ার করতে গেলে ম্যাথের এই সমস্ত প্রবলেমগুলো খুব ভালোভাবে করতে হবে। ওকে, তোমরা প্রত্যেকে মিলিয়ে নাও এইভাবে করেছো কিনা, বা অন্য ফর্মুলা ব্যবহার যেভাবেই করো, প্রথমে হয়তো সুদের হার বের করে নিয়েছো, বের করে পরে পুট করেছো, যেভাবেই করো 10 উত্তর হয়েছে হ্যাঁ কিনা তোমরা নিজেরা একটু দেখে নাও। বুঝতে পারলে? দেখো, এই ক্লাসগুলোতে একটা ভালো সুবিধা কি, যে তোমরা শুধুমাত্র অ্যান্সার কি পাচ্ছ তা নয়, পদ্ধতিটাও পাচ্ছ, যেটা পরবর্তী ক্ষেত্রে এসআই বা এই কনস্টেবলের মেন্স পরীক্ষার কিন্তু কাজে লাগবে। ওকে, পরের প্রবলেম স্ক্রিনে উপস্থিত, দেখে নাও। এই প্রবলেম কিন্তু অনুপাত সমানুপাতের অ্যাপ্লিকেশান, খুব ভালো প্রবলেম। দেখে নাও কি বলেছে। একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় কুকুর 4 লাফ দেয়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। তাহলে বিড়াল ও কুকুরের দ্রুতির অনুপাত কত? খুব ভালো প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন সম্পূর্ণভাবে শর্টকাট নির্ভর। পেন পেপার ইউজ না করে, যাদের এই আমার ক্লাস অনুপাত সমানুপাত করেছিলে তাদের কিন্তু 5 সেকেন্ডে পেন না পেপার ইউজ না করে ডাইরেক্ট ওএমআরে মার্ক করে নিতে পারো। এতটাই সহজ প্রবলেম। কি বলেছে ভালো করে দেখা হলো, কীভাবে সলভ করতে হয়। দেখো, এখানে বিড়াল, এখানে কুকুর, নোট ডাউন করবে। হ্যাঁ কি না? কি বলেছে? বিড়ালের 5 লাফ কুকুরের কত লাফের সঙ্গে সমান? 4 লাফের মানে 4 লাফ, যেটা 5 লাফ দেয় সেটা কুকুর 4 লাফ দেয়। এখানে আবার বলেছে কুকুরের যে 3 লাফ বিড়ালের 4 লাফের সঙ্গে সমান। হ্যাঁ কিনা? অঙ্কটা পড়ে দেখো, পড়ে আমার সঙ্গে বিচার করতে পারছো কিনা দেখো। এটা হচ্ছে লাফ সংখ্যা, এটা লাফের পরিমাণ। ভালো করে শোনো, এটা লাফ সংখ্যা, এটা লাফের পরিমাণ, কতটা লাফাতে পারে। ঠিক আছে, কুকুরের 3 লাফটা বিড়ালের 4 লাফের সঙ্গে সমান। তাহলে কি বলেছে? বিড়াল ও কুকুরের দ্রুতির অনুপাত কিভাবে বের করব? একেবারে সহজ। দেখো, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করব, অ্যান্সার হবে 5 3 15
4 4 16, 15:16, বিড়ালের দ্রুতি ইস্টু কুকুরের দ্রুতি বা বিড়ালের স্পিড ইস্টু কুকুরের স্পিড। দেখো অপশান বি, হ্যাঁ কি না? দেখো সুন্দর করে পারা যায়। এটা আমি লিখে করলাম। যারা এই ক্লাস আগে দেখেছো, আমার এই অনুপাত সমানুপাতের ক্লাস বা আমার সঙ্গে নিয়মিত ক্লাস করো, তারা কিন্তু এই প্রবলেম আটকানোর কোনো মানে হতেই পারে না, আটকাতে পারে বলে। খুব সহজ প্রবলেম, এইভাবে লিখবো, ক্রস মাল্টিপ্লিকেশন করবো, অ্যান্সার হবে। হ্যাঁ কি না? আটকানো উচিত না এরকম প্রবলেম। বোঝা গেছে? এই রকম শর্টকাট কিন্তু শিখতে হবে কম্পিটিটিভ এক্সাম তথা WPP যে কোনো এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে। বোঝা গেছে? প্রশ্নপত্রের 3 নম্বর প্রবলেম এবং আজকের পরবর্তী বললাম, তোমরা প্রত্যেকের স্ক্রিনে দেখতে পাচ্ছ লাভ ক্ষতির প্রবলেম। একেবারে সহজ প্রবলেম, শুধুমাত্র যোগ বিয়োগের ব্যাপার। কিভাবে দেখে নাও কি বলেছে। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করে যে প্রফিট হয় 1492 টাকায় বিক্রি করলে সেই একই পরিমাণ ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? কিচ্ছু দরকার নেই, একদম ক্রয় মূল্যকে সিপি ধরে নাও। ওকে, কিন্তু দু রকম দামে বিক্রি করেছি। প্রথম ক্ষেত্রে এসপি কত? প্রথম ক্ষেত্রে এসপি 1754 টাকা। ওকে, আর পরের ক্ষেত্রে এসপি কত? 1492 টাকা। হ্যাঁ কি না? প্রশ্নে কিন্তু তাই বলা আছে। এবার যেটা গুরুত্বপূর্ণ, এসপি মানে আমি কি বলতে চাইছি, বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, একটু বুঝে নেওয়া দরকার। ওকে, এবার যখন 1754 তখন কি হয়েছে? প্রফিট হয়েছে বা লাভ হয়েছে। কিন্তু যখন 1494 তখন কি হয়েছে? তখন লস হয়েছে। কত টাকা প্রফিট হয়েছে বা লাভ হয়েছে? আমরা কি জানি? প্রফিট ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে কত হবে? 1754 মাইনাস সিপি। হ্যাঁ কি না? বলা যায়। এবার খুব গুরুত্বপূর্ণ, লস মানে আমরা কি জানি? লস মানে জানি যেখানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তাহলে লস কি হয়? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, দ্যাট ইকুয়াল টু সিপি মাইনাস 1492। ওকে, এবার কি বলেছে? যে পরিমাণ লাভ সেই একই পরিমাণ ক্ষতি। এখানে কিন্তু ক্ষতির হার বা লাভের হার দিয়ে কোনো ব্যাপার আসেনি। তাহলে কি বলতে পারি? জাস্ট দুটো জিনিসকে বা দুটো লাভ ও ক্ষতিকে কি করা উচিত? লাভ ও ক্ষতিকে সমান করে দেওয়া উচিত। ব্যাস, আর আমাদের কোনো কিছু ব্যাপার নেই। এবার ক্যালকুলেশান, কীভাবে ক্যালকুলেশান করব? এই সিপিটাকে এই দিকে নিয়ে যাব, তাহলে দেখো মাইনাস সিপি দিয়ে গেলে প্লাস 2 সিপি হয়ে গেল। এবার ভালো করে দেখো, এই মাইনাস 1492টাকে এদিকে নিয়ে আসবো। এই প্লাস মাইনাসের ব্যাপারগুলো কিন্তু আমরা ক্লাস 6-7-এ শিখি। আশা করব প্রত্যেকে যারা দেখছো আমার এই ক্লাস, এই কনসেপ্টটুকু ক্লিয়ার আছে যে কোনো ইকুয়েশন বা সমীকরণের স্থান মানে একটা দিক থেকে অন্য দিকে গেলে কি হয়? সাইনটা পরিবর্তন হয়। হ্যাঁ কি না? তাহলে যোগ করলে কত হচ্ছে? 4 4 2 6, 5 9 14, 4 হাতে রইল 1, 7 4 11, 1 12, হাতে রইল 1 2 3। ওকে, তাহলে সিপি কত? তাহলে সিপি ইজ ইকুয়াল টু 3246/2, দ্যাট ইজ ইকুয়াল টু 1623। দেখো অপশানে 1623 অপশান সি। হ্যাঁ কি না? এই অঙ্ক করতে যাদের মোটামুটি লাভ ক্ষতি একটু বুঝেছো, খুব বোঝা দরকার নেই, একটু বোঝা আছে, এই রকম প্রবলেম করতে হার্ডলি 10 সেকেন্ড সময় লাগে। পরীক্ষার সময়তে এরকম ভালো করে রিপ্রেজেন্ট করার দরকার হয় না। প্রশ্নপত্রের খসড়াপত্রে বা প্রশ্নের মাঝে পাশে যে জায়গাটুকু আছে খুব তাড়াতাড়ি কিন্তু সলভ করে নেওয়া যায়। ওকে, বোঝা গেছে? খুব গুরুত্বপূর্ণ। বা এর একটা শর্টকাট মেথড মনে রাখবে, যদি ভিন্ন দুটি দামে বিক্রয় মূল্য হওয়ার ফলে লাভের পরিমাণ ও ক্ষতির পরিমাণ সমান হয়, তাহলে ক্রয় মূল্য হবে ওই দুই বিক্রয় মূল্যের গড়। দেখো, দুটো বিক্রয় মূল্য যোগ করে 2 দিয়ে ভাগ। এটা একদম শর্টকাট, আমি একটু কনসেপ্ট দিয়ে বুঝিয়ে তোমাদের ব্যাখ্যা করলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, আমি বারবার বলি প্রতিটি ভিডিওতেই, আমার কোনো ক্লাস, আমার কোনো টপিক বা কোনো বোঝানো যদি একটু বুঝতে অসুবিধা হয়, আমার পার্সোনাল ফোন নাম্বার প্রত্যেকের কাছে আমি দিয়ে রেখেছি, ডেসক্রিপশানেও দেওয়া আছে। তোমরা ভালো করে দেখে নিয়ে আমাকে মেসেজ বা কল করো বা কমেন্টে জানিও, আমি প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করব। ওকে, চলো পরবর্তী প্রবলেমকে দেখে নাও। পরের প্রবলেম স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই প্রবলেমটা আমার মতে একটু কঠিন বা ট্রিকি প্রবলেম, যেটা সময় লাগতে পারে। কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার না থাকলে এরকম প্রবলেম সলভ করা মুশকিল হয়ে যায়। দেখো, এই অঙ্কে কিন্তু মিশ্রণের সঙ্গে লাভ ক্ষতির একটা কনসেপ্ট ইনক্লুড করে দেওয়া আছে। কি বলেছে? কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16 টাকা 50 পয়সা দরে বিক্রি করলে 20% লাভ থাকবে। তাহলে ভালো করে বুঝে নাও লাভ ক্ষতির কনসেপ্টটা কি। এখানে এসপি বলা আছে কোনো মিষ্টি ডালটার,
16 টাকা 50 পয়সা। খুব গুরুত্বপূর্ণ, মিশ্রিত ডালের বিক্রয় মূল্য বলা আছে। লাভ কত করেছে? লাভ করেছে 20%। দেখো খুব গুরুত্বপূর্ণ, দুই প্রকার যে ডাল নিয়েছি সেই দুই প্রকার ডালের ক্রয় মূল্য জানি, একটা 15 টাকা, একটা 20 টাকা, একটা 15 আর একটা 20 না, ভুল বললাম, সরি, আর একটা হচ্ছে 12। ঠিক আছে, এবার বলেছি এটা এই দুটো কী অনুপাতে মেশানো হয়েছে। তার আগে এটা তো বিক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, তাহলে এই বিক্রয় মূল্য ও লাভের রেসপেক্টে আমাকে ক্রয় মূল্য বের করে নিতে হবে, কারণ তবেই আমরা অ্যালিগেশন প্রসেসটা ইউজ করতে পারবো। আর অ্যালিগেশন প্রসেসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় রাশির মধ্যে হয়, তুমি ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যর কোনোভাবেই করতে পারবে না। তাহলে এখানে ধরে নাও যে ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে বলতে পারো এক্স ইন্টু 120/100 ইজ ইকুয়াল টু হবে, হবে কি হবে না? ক্রয় মূল্যের ওপর 20% লাভ করলাম, মানে 120/100 ইজ ইকুয়াল টু 16 টাকা 50 পয়সা। তাহলে এক্স ইন্টু, একটা স্টেপ করে নাও, একদম সহজ হয়ে যাবে, এটাকে বলতে পারি 1650/100, 100 কাটলো, 0 কাটলো, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 165 ডিভাইড বাই 12, 3 দিয়ে কাটলে 5 5 5 3 15, 5 3 15, হ্যাঁ 55/4। এবার দেখো 55/4টাকে একটু পয়েন্টে করে নেওয়া দরকার, কেন ক্রয় মূল্য পয়েন্টে বেরোতেই পারে, কোনো ভুল হওয়ার কোনো বা নার্ভাস হওয়ার কোনো ব্যাপারই নেই। দেখো তাহলে করলে কত হচ্ছে, 1 4 3 12 3 28 5 13 টাকা 75 পয়সা। খুব গুরুত্বপূর্ণ, তাহলে এই দুই প্রকার ডালকে মিশিয়ে যে ডালটা প্রস্তুত করব সেই ডালটার দাম কত? 13 টাকা 75 পয়সা। আমি মিশ্রণের অঙ্ক যখনই করিয়েছি আমি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দুই প্রকার মিশ্রণ যখন মেশানো হয় এই যে উৎপন্ন যে দামটা হবে এটা উভয় দামের মধ্যবর্তী কোনো দাম হবে, তাহলেই কিন্তু আমরা ঠিক দিকে এগোচ্ছি এটা ধরতে পারবো। দেখো 15 আর 12 ঠিক মধ্য, ঠিক কথাটা উচ্চারণ করা ঠিক নয়, যে এটা ঠিক মাঝের একটা মান হলো 13 টাকা 75 পয়সা। তাহলে অ্যালিগেশন মেথড ইউজ করলে কি হবে? 15 থেকে এটা বিয়োগ করলে হচ্ছে কত? 1.25, ওকে। আর 13 টাকা 75 পয়সা থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে? 1.75। হ্যাঁ কি না? এই দুটো ভ্যালুই হচ্ছে অনুপাত। তাহলে অনুপাত কত হবে? 1.75:1.25, ওকে। পয়েন্ট উঠে গেলে কি হবে? 175:125। 25-এর নামটা আমরা মোটামুটি প্রত্যেকে জানি, কাটাকাটি করলে 7:5, কারণ 25 সাথে 175, 25 5-এ 125। বলো কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, দেখো অপশানে রয়েছে, অপশানটা খুব ইম্পর্টেন্ট। 5:7ও আছে, কারণ অনেক ছেলে এইটাকে অনুপাত, এইটাকে এর অনুপাত মনে করে। আমি বারবার মিশ্রণ করানোর সময় বলেছি, বা যখন কয়েকদিন আগে বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম সেখানেও মিশ্রণ থেকে কোশ্চেন এসেছিল, এখানে বলেছিলাম যে অনুপাত হবে কিন্তু এস সোজা এটা, এস সোজা এটা, বিয়োগ করার সময় ক্রস ওয়াইজ বিয়োগ হবে, ওকে। বলো বুঝতে অসুবিধা হলে আমাকে জানাও। আশা করি এই অঙ্ক বুঝতে অসুবিধা নেই, যদি বুঝতে অসুবিধা থাকে আরেকবার ভালো করে রিওয়াইন্ড করে দেখে নাও, বুঝতে কিন্তু অসুবিধা থাকবে না। এবার এই অঙ্কের ক্ষেত্রে যারা আটকে গেছো অনেকেই কিন্তু পারোনি, আমাকে জানিয়েছো স্যার এই প্রশ্নটা কঠিন এসছে, মানছি একটু কঠিন বা লেন্দি, কারণ পরীক্ষায় তো সব কোশ্চেন সহজ বা মধ্যম মানে হবে না, কিছুটা একটু টাফ লেভেলে দিতেই পারে, ওকে। দেখো প্রথমে আরেকবার বলে নিই, ক্রয় মূল্য আমরা জানি, লাভ জানি, আমাকে হচ্ছে ভুল বললাম, বিক্রয় মূল্য জানি, লাভ জানি, ক্রয় মূল্য এক্স ধরে ক্রয় মূল্য বের করলাম 13 টাকা 75 পয়সা। এটাই তাহলে কি, যে 15 টাকা প্রতি কেজি দরের ডাল আর 12 টাকা প্রতি কেজি দরের ডাল মেশানোর ফলে যে পরিমাণ টাকা, যে দামটা উৎপন্ন হয়েছে সেটা কত? 13 টাকা 75 পয়সা। অ্যালিগেশন মেথড ইউজ করো, অ্যান্সার বেরিয়ে যাবে, ওকে। আশা করব বুঝতে অসুবিধা নেই, যদি থাকে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে অন্যভাবে বুঝিয়ে দেবো। পুরাতন ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়েই রেখেছি, একটু দেখে নিতে হবে, তাহলে মিশ্রণ চ্যাপ্টারটা থেকে তোমাদের কোনো ডাউট থাকবে না আশা করি। পরে কোশ্চেন দেখতেই পাচ্ছ প্রত্যেকে তোমরা, এটি জ্যামিতির প্রশ্ন। জ্যামিতির প্রশ্নে কিন্তু কিছু জ্যামিতির বৈশিষ্ট্য বা প্রপার্টিস জানতে হয়। দেখো আমি জ্যামিতির ক্লাস আলাদা করে নেব, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। কি বলেছে দেখো, এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র বিএসি কোণ 50 ডিগ্রি হলে ওবিসি কোণ কত? প্রথমেই জেনে নেওয়া দরকার পরিবৃত্ত কাকে বলে। দেখো একটা যদি আমি বৃত্ত আগে যদি একটু এঁকে নিই, কেন ত্রিভুজ আঁকা হয়ে গেলে বৃত্ত আঁকার একটু সমস্যাজনক হয়। ধরো এই একটা ত্রিভুজ,
ভালো করে দেখো, এটা ত্রিভুজ, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। পরিবৃত্ত কাকে বলে ভালো করে দেখো, তিনটি যে কৌণিক বিন্দু ত্রিভুজের, এই তিনটি কৌণিক বিন্দুকে স্পর্শ করে যে বৃত্ত ত্রিভুজের চারদিকে বর্তমান বা ত্রিভুজকে ঘিরে রয়েছে তাকে বলা হয় পরিবৃত্ত। এবং পরিবৃত্তের কেন্দ্রকেই বলা হয় পরিবৃত্তের কেন্দ্র, যেটা এখানে ও বলেছে। ওকে, বলা আছে বি এ সি কোণ 50 ডিগ্রি। ওকে, বি এ সি কোণ 50 ডিগ্রি। তাহলে ও বি সি কোণের মান কত দেখো। ওকে, এইটা প্রশ্ন। একটা জিনিস মনে রাখবে, মাধ্যমিক সদ্য যারা দিলে, যদি এর কেউ ভিডিও এরকম দেখে থাকো, তাদের এরকম প্রশ্ন কিন্তু খুব সহজ মনে হবে, কারণ মাধ্যমিকের সিলেবাস এটা খুব ভালোভাবে রয়েছে। কম্পিটিটিভ এক্সামেও এই ধরনের জ্যামিতি কিন্তু আসতে লক্ষ্য করা যায়। আমি জ্যামিতির ক্লাস আলাদাভাবে নেব, তখন আরও ডিটেলসে বলবো কেন এগুলো হচ্ছে। তবে এটা মনে রাখো, এক্ষেত্রে ও বি সি কোণ প্লাস বি এ সি কোণ ইজিক্যাল টু হয় 90 ডিগ্রি। বোঝা গেছে? অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটার যোগফল 90 ডিগ্রি। কেন হয় বলতে গেলে আমাকে একটু প্রুফ দেখাতে হবে, তো আমি এটা অন্য ভিডিওতে এই জ্যামিতির টপিকগুলো ভালো করে ডিসকাস করব। আমার সঙ্গে প্রত্যেকে যুক্ত থাকো, তাহলে জ্যামিতির ক্লাসগুলো কেউ মিস করে যাবে না। ওকে, তাহলে দেখো কি হয়। তাহলে এখানে কি হচ্ছে দেখেই বোঝা যায় যে ও বি সি কোণ ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, কারণ এটা 50 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত? 40 ডিগ্রি। দেখো অপশানে 40 ডিগ্রি অ্যান্সার রয়েছে। বোঝা গেল? একটা জিনিস মনে রাখতে হবে পরিবৃত্তের ক্ষেত্রে, যে পরিবৃত্তের কেন্দ্র যখন কোনো একটি কৌণিক বিন্দুর সঙ্গে যে কোণ উৎপন্ন করে ও বিপরীত আরেকটি কোণ, তাদের যোগফল পরস্পর 90 ডিগ্রি হয়। ওকে, মনে থাকবে। এই বৃত্তস্থ কোণ, এই ব্যাপারগুলো কিন্তু আমি পরে একটা নতুন ভিডিওতে এই টপিকগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, চলো পরবর্তী টপিক বা পরবর্তী অঙ্ক কী আছে দেখা যাক। দেখতেই পাচ্ছ স্ক্রিনে, অংশীদারি কারবারে কিন্তু প্রবলেম। কি বলেছে দেখো, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করেন এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করেন। বছরের শেষে অনিল লাভের 20% পেলে অনিল কত টাকা নিয়োগ বা ইনভেস্ট করেছিল? অপশান তোমার দেওয়া আছে, পেরে যাওয়া উচিত। খুব ভালো প্রশ্ন, এটা প্রত্যেক কিন্তু পারা উচিত। একটু ট্রিকি রয়েছে কারণ পার্সেন্ট দিয়ে দিয়েছে। ভালো করে প্রথমে একটা জিনিস দেখে নিই, যদি ভালো করে দেখো অনিল 20% পায়, তাহলে অজয় কত পাবে? আগে এটা কেউ বলো আমাকে, ইজিলি পারা উচিত যে টোটাল 100%, তাহলে 80%। হ্যাঁ কি না? তাহলে অনিল ইজ টু অজয়, ভালো করে দেখো, অনিল ইজ টু অজয় কত হবে? 20% ইজ টু 80%, মানে 1:4। হ্যাঁ কি না? তাহলে লাভের অনুপাতটা আমরা কিন্তু আগেই বের করে রেখে দিলাম। ওকে, এবার কি বলেছে দেখো, এবার বলেছে অজয় আর অনিল আলাদা আলাদা করে একটু দেখে নাও কী হবে। আমরা এগোই। অনিল 8,000 টাকা ইনভেস্ট করেছে, অজয় 8,000 টাকা ইনভেস্ট করেছে। অনিল কত টাকা ইনভেস্ট করে জানি না, ধরে নিচ্ছি X টাকা ইনভেস্ট করেছে। অনিল কদিনের জন্য ইনভেস্ট করেছে? 8 মাসের জন্য ইনভেস্ট করেছে। 8 মাসটাকে আমরা গুণ করি। আর অনিল কত টাকা ইনভেস্ট করেছে, মানে কত মাসের জন্য করেছে? 4 মাসের জন্য। হ্যাঁ কি না? অজয় করেছে 8,000 টাকা 8 মাস, অনিল করেছে X টাকা 4 মাস। তাহলে আমরা লাভের অনুপাত কী হয় বেরোয়? মূলধনের অনুপাত ইন্টু সময়ের অনুপাত। তাহলে কত হচ্ছে? 64 শূন্য, 3টে শূন্য। এখানে কত হচ্ছে? 4x। তাহলে এটা অনিল, এটা হচ্ছে কার? এটা অজয়। তাহলে অনিল ইজ টু অজয় ইকুয়াল টু 1:4। তাহলে করে নাও 4x ডিভাইড বাই 64,000 ইজ ইকুয়াল টু 1/4। তাহলে এটা প্রথমে 4 দিয়ে কাটলে 16,000, আবার এটা কাটলে কত? 4,000। তাহলে x ইকুয়াল টু বলতে পারি 4,000। হ্যাঁ কি না বলো? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। তাহলে এখানে অঙ্কটাকে ট্রিকি বা লেন্দি করেছে কোন জায়গাটায়? এইটুকুটায়। আর এইটুকুটার জন্যই পার্সেন্ট লাস্টে উল্লেখ করে দেওয়ার জন্যই অনেকে এই অঙ্ক স্কিপ করে চলে গেছো। আমি জানি অনেকে স্কিপ করেছো, আমাকে জানিয়েছো, তাই বলে দিলাম যে অনিল যদি 20% পায় তাহলে অজয় কত পাবে? 80%। অনিল ইজ টু অজয় 20:80, 1:4। লাভের অনুপাতটা আগে আমি বের করে রেখে দিলাম। এবার অজয় 8,000 টাকা ইনভেস্ট করেছে 8 মাস, 64,000 টাকা হবে। অনিল X টাকা ইনভেস্ট করেছে 4 মাসের জন্য, তাহলে 4x হবে।
অজয়ের 64,000, অনিলের 4x, দুটোর অনুপাত অনিল ইস্টু অজয় 1:4 অনুপাতের ব্যাপারটা কিন্তু খুব ভালো করে দেখে নেওয়া উচিত। এক্সের ভ্যালু 4,000 টাকা, অপশান ডি 4,000 টাকা। বলো, কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। আর যারা একটু অংশীদারি কারবারের কনসেপ্ট আছে এগুলো কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। ওকে, পরিমি থেকে এসছে সহজ প্রবলেম, স্ক্রিনে দেখা আছে। যারা পরীক্ষা দিয়ে যাওনি বা যারা গেছিলে একবার চেষ্টা করে দেখো কত অ্যান্সার হচ্ছে। দেখো খুব সহজ প্রবলেম। আর সেই ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। এই রকম অঙ্কে দুটো জিনিস নজর রাখা উচিত। একটা একক, এখানে দেখো দুটো সেন্টিমিটার কোনো অসুবিধা নেই, এবং দুটো ক্ষেত্রেই ব্যাসার্ধ কোনো সমস্যা নেই। অনেক অঙ্কটাকে সহজ করে দিয়েছে, মুখে মুখে অ্যান্সার হওয়া যায়। আমি কিন্তু মুখে মুখে বলে দিতে পারি, কিন্তু একটু বুঝিয়ে দিই তারপরে বলবো কেন, কিভাবে আমরা মুখে মুখে বলতে পারি। ভালো করে দেখো, একটি গোলকের ফর্মুলা কি হয় আয়তনের? 4/3 পাই আর কিউব, হ্যাঁ কি না? এখানে কি বলেছে যে প্রথমে 8 সেমি ব্যাসার্ধের ছিল, একে গলিয়ে কটা পাবো, কতগুলো হবে? 1 সেমি। দেখো প্রথমে 8 সেমি মানে 8 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই, কত সেমি পাবো? 1 কিউব। 4/3 পাই কেটে গেল, 8 কিউব বাই 1 কিউব মানে 1, 8 কিউব মানে 512 অ্যান্সার। দেখো কত তাড়াতাড়ি করা সম্ভব যদি তোমাদের ফর্মুলা মনে থাকে, কনসেপ্ট মনে থাকে। তাহলে কি বলছিলাম যে মুখে মুখে কী করে হয়? যেহেতু তলায় 1 আছে, 1 সেন্টিমিটার আছে, তাহলে 1 সেন্টিমিটারের কিউব একই হয়, তাহলে 8 কিউব মানে 512 অ্যান্সার। ঠিক আছে, এইটা কিন্তু মনে করে তাড়াতাড়ি পেন পেপার ইউজ না করে কোশ্চেন দেখে অ্যান্সার অপশান চুজ করে ওএমআরে ফিল আপ করে নিতে হবে খুব তাড়াতাড়ি। তাহলেই কিন্তু আমাদের অ্যাটেম্পটা খুব বাড়ে। আর অ্যাটেম্প যখনই কমে যায় ততদিন আমাদের মধ্যে একটা চোরা টেনশন কাজ করে কাট অফ কী হবে। আমাকে আগের ভিডিওতে প্রচুর কমেন্ট, স্যার এত পেলে কাট অফ হবে কিনা, অত পেলে কাট অফ হবে কিনা। তোমাদের কোশ্চেনের একটা যথার্থ কারণ রয়েছে, চিন্তা করার কারণ রয়েছে, কিন্তু এই চিন্তা কাটানোর একটাই উপায়, একটু যদি অ্যাটেম্পটাকে বা কারেক্ট করাটাকে বাড়িয়ে দিই। মোটামুটি যদি আমি 35 বা 40-এর কাছাকাছি পৌঁছে যাই আমার মার্কস নেগেটিভ হওয়ার পরেও, তখন আর আমাদের এই চিন্তাগুলো করতে হয় না, নিশ্চিন্তে মাঠ ও মেন্সের জন্য প্রস্তুতি নেওয়া যায়। ওকে, কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু সময় বাঁচানো এটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে আস্তে আস্তে। বলছি না যারা প্রথম পরীক্ষায় হঠাৎ করে শিখে যাবে, তা নয়, শিখতে হবে তোমাদের সাকসেস পেতে হলে। ওকে, চলো প্রবলেম তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, পড়ে দেখো। এই প্রবলেম কিন্তু গডের প্রবলেম। দেখো তোমাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল একটা চিন্তাভাবনা রয়েছে, এটা বুঝি আমি, অনেকে আমাকে জানিয়েছো যে কোনো ক্ষেত্রে অঙ্কের প্রশ্নপত্রের আয়তন যদি বেশি মনে হয়, 5-6 লাইন, তখনই মনে করি অঙ্কটা কঠিন। এই বলে কিন্তু স্কিপ করে, আর দেখা যায় আমার বেশিরভাগ স্টুডেন্ট এই প্রশ্নটা ছেড়ে এসছে, শুধুমাত্র ভেবেছে যে বড় প্রশ্ন অনেকক্ষণ সময় লাগবে, পারা যাবে না, কঠিন প্রবলেম। দেখো পারা যায় কিনা। কি বলেছে? একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? ভালো করে বোঝো, কনসেপ্ট ঠিক রাখো, হয়তো শর্টকাটের পিছনে না ছুটে দেখো পারা যায় কি না। 20 সেকেন্ডে সলভ হবে। ভালো করে দেখো কি বলেছে। 35 জন ছাত্র ছিল, তখন মাথা পিছু গড় কত ছিল? এটাকে লিখে নাও, মাথা পিছু, নাহলে কনফিউজ হবে। মাথা পিছু গড় কত ছিল? ধরে নাও মাথা পিছু গড় ছিল x টাকা, হ্যাঁ কি না? তাহলে দৈনিক তাহলে খরচ কত? দৈনিক গড় খরচ কত? 35 জনের 35x, হ্যাঁ কি না? পরবর্তী ক্ষেত্রে কজন বৃদ্ধি পেয়েছে? 7 জন বেড়েছে, তাহলে কতজন হবে? 42 জন। তখন আবার কি বলেছে? মাথা পিছু 1 টাকা করে কমে গেছে, তাহলে কত হচ্ছে? x-1, হ্যাঁ কি না? তাহলে ভালো করে দেখো, x-1 হলে মোট খরচ তখন দৈনিক কত হবে? 42 ইন্টু x-1, হ্যাঁ কি না? তাহলে আগে ছিল দৈনিক খরচ 35x টাকা, এখন হলো 42 ইন্টু x-1 টাকা। তাহলে ভালো করে বুঝে দেখো, খুব কঠিন কিছু নয়, যে এই দুটোর পার্থক্য কত হবে? এই দুটোর পার্থক্যই হবে 42 টাকা, কারণ 42 টাকা খরচ বেড়েছে। তাহলে করে নাও, 42 ইন্টু x-1 মাইনাস 35x ইকুয়াল টু 42। জলদি করবে, 42x মাইনাস 42 মাইনাস 35x ইকুয়াল টু 42। তাহলে দেখো 42 থেকে 35x বিয়োগ করো, 7x, 42টাকে অপোজিটে নিয়ে যাও,
84, তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 12, 7 84 12, তাহলে এক্সের মান 12। প্রশ্ন কী চেয়েছে, প্রশ্ন চেয়েছে প্রতিদিনের খরচ কত ছিল, অর্থাৎ এর ভ্যালুটা চেয়েছে। তাহলে 35-এর সঙ্গে 12 গুণ করো, অ্যান্সার হবে। এবার কম্পিটিটিভে এই দুস্থানীয় অঙ্কের সঙ্গে দুস্থানীয় অঙ্কের গুণটাও, দুটো অঙ্ক থাকলে দুটো অঙ্কের সঙ্গে গুণটাও শর্টকাটে ওয়ান স্টেপে করতে হয়। 5 দুগুণে হাতে রইল 1, 3 দুগুণে 6, 5 11, 1 12, হাতে রইল 1, 3 1 3, 1 4, 420, অপশান এ। দেখো এতটাই আমাদের অ্যাটেন্টিভ থাকতে হবে পরীক্ষার সময়, আর নির্ভুলভাবে খুব তাড়াতাড়ি যদি আমরা সলভ করার চেষ্টা করি, এই সমস্যাগুলো কিন্তু কোনো আটকাবেই না। ওকে, একটা জিনিস মনে রাখো, অঙ্কের ভলিউম যদি খুব বেড়ে যায় তার মানে কিন্তু এই নয় যে সেই অঙ্ক কঠিন। এই মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা থেকে আমাদের একটু বেরোতে হবে। ওকে, দেখো অঙ্কটা কোনো সমস্যা থাকলে আরেকবার বলে দিই। 35 জন ছাত্র ছিল, তখন মাথাপিছু খরচ ছিল এক্স টাকা। তাহলে দৈনিক খরচ কত, এটা দৈনিক নোট ডাউন করে নাও। তাহলে দৈনিক খরচ কত, দৈনিক খরচ হচ্ছে 35 টাকা। কতজন বাড়লো, 7 জন, তাহলে হলো কত, 42 জন। কিন্তু খরচ কত কমলো, -1 কমলো। তাহলে কত হলো, x - 1 বলা যাচ্ছে। দেখো মাথা পিছু খরচ 1 টাকা কমে গেছে। তাহলে কত হবে, 42 × x - 1, এটা কি দৈনিক খরচ। এই খরচ মাইনাস এই খরচ ইকুয়াল টু 42 টাকা। বলাই আছে যে দৈনিক খরচ 42 টাকা বেড়ে গেছে। এক্সে হলে সলভ করলাম 12, তাহলে গড় 12। যদি তোমাকে প্রশ্ন আসতো যে আগে গড় কত ছিল, 12, পরে গড় কত হলো, 11, হ্যাঁ কি না, পরে খরচ কত হবে, 42 × 11। যেরকমই কোশ্চেন চাইবে তুমি কিন্তু এই এক্সের ভ্যালু রেসপেক্টে বের করতে পারবে। এক্ষেত্রে চেয়েছে প্রথমে প্রাত্যহিক গড়, তাহলে প্রথমে প্রাত্যহিক বা দৈনিক গড় কত, 35x, 35 × 12, 420। এবারে যদি তোমাদের মনে এই প্রশ্ন জাগে, স্যার এই ওয়ান স্টেপ গুণ আপনি কীভাবে করলেন, তার জন্য কিন্তু আলাদা ক্লাস আমি দেখাবো। আমার সঙ্গে জুড়ে থাকো, দেখবে এরকম গুণ করতে তোমাদের কোনো সমস্যাই হচ্ছে না। শুধু দুটোর সঙ্গে দুটো নয়, 3টের সঙ্গে 3টে ওয়ান স্টেপে নির্ভুলভাবে করা যায়। ওকে, চলো পরবর্তী প্রবলেম। পরের প্রবলেম দেখে নাও। ঘনকের প্রবলেম হয়ে থাকলেও এটি কিন্তু পুরোপুরি শতকরা অঙ্কের ব্যবহারিক প্রয়োগ। ভালো করে দেখো কি বলেছে। কোনো ঘনকের প্রতিটি বাহু 10% কমানো হলে তার পার্শ্বতল কতখানি কত শতাংশ কমবে। পার্শ্বতল বলতে সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, এখানে ডাইরেক্ট আমরা ট্রিক্স অ্যাপ্লাই করব। কি ট্রিক্স, কমেছে কতটা, 10%। দেখো খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। যদি সমগ্র তলের ক্ষেত্রফলের রেসপেক্টে কোনো জিনিস কমে তাহলে হবে -x প্লাস x² অর্থাৎ 10²/100, এত পার্সেন্ট কমবে। যেটা সাকসেসিভ ডিসকাউন্ট +-x +-y +-xy/100 এর ব্যবহারিক প্রয়োগ। ওকে, কোনো সাকসেসিভ বা পরপর কিছু কমলো, পরপর দুটো বাড়লো, একটি বাড়লো একটি কমলো হলে যেটি হয় সেই তার কিন্তু ব্যবহারিক প্রয়োগ। তাহলে -20, এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে, +1, তাহলে -19। অতএব মাইনাস চিহ্নের তাৎপর্য মানে কমা, তাহলে কত হবে, 19% কমবে। অপশান বি ডাইরেক্ট করতে পারি। দেখো -x -y, মাইনাসে মাইনাসে এখানে কিন্তু প্লাস হয়, এটা কিন্তু মাথায় রাখবে। মাইনাসে মাইনাসে তো মাইনাস হয় না, মাইনাসে মাইনাসে প্লাস হয়, +10 × 10/100। ওকে, বোঝা গেছে। চলো এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে সলভ করে নিতে হবে। তাহলে এর উত্তর হবে -19%, অর্থাৎ 19% পার্শ্বতলের ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। ওকে, প্রবলেম দেখো, ত্রিভুজের চিত্র দেখতে পাচ্ছ, তাহলে বোঝা যায় যে এটি ত্রিভুজের একটি অঙ্ক, ত্রিভুজের প্রবলেম পরিমিতির। কি বলেছে দেখো, এরকম একটি ত্রিভুজ তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, যে ত্রিভুজের এ বি সি, যেখানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি বলা আছে। সরি একটু ভুল লেখা হয়ে গেল, এইটা সি এইটা বি। ওকে, তাহলে এসি কত বলেছে, এসি বলেছে 20 মিটার, বিসি কত বলেছে, বিসি বলেছে 50 - x মিটার, আর এসি কত বলেছে, এসি বলেছে এবি বলেছে, ভুল বললাম, এবি বলেছে x মিটার। এবার একটা পিথাগোরাসের থিওরেম আমরা পড়েছিলাম। পিথাগোরাস উপপাদ্যে কী বলেছে, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ব্যাস ফর্মুলা ইউজ করে অ্যান্সার হবে। তাহলে x² = 20² প্লাস 50 - x এর হোল স্কোয়ার। এটাকে শুধু কেয়ারফুলি সমাধান করো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি বলতে পারি, x² = 400, এটাকে a - b এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙো, তাহলে 50-এর স্কোয়ার মানে 2500 - 100x প্লাস x², হ্যাঁ কি না, x² কেটে গেল, এদিকে তাহলে পুরোপুরি শূন্য। তাহলে কত হচ্ছে,
2600 মাইনাস 100x ইকুয়াল টু 0। তাহলে 100x সরি ভুল করলাম, এটা 2600 না, এটা 2900 মাইনাস 100x ইকুয়াল টু 0। তাহলে 100x ইকুয়াল টু 2900। তাহলে x ইকুয়াল টু কত? 29। হ্যাঁ কি না? এখানে কি চেয়েছে? এবি চেয়েছে। এবি কত? এবিটাই হচ্ছে x। তাহলে x এর মান কত? 29 মিটার। দেখো অপশান বি, দেখো অপশান বি রয়েছে। একেবারে সহজ প্রবলেম, এটা পিথাগোরাসের থিওরেমের অ্যাপ্লিকেশান। ওকে, একদম সহজ। অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, জাস্ট ক্যালকুলেশান। যে যত ক্যালকুলেশনের স্পিড বাড়াবে সে কিন্তু এগুলো তত বেশি অ্যাটেম্প করতে পারবো নির্ভুলভাবে। বুঝতে পেরেছো? চলো তোমরা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুব ভালো প্রবলেম। কি বলেছে দেখো, 15,000 টাকার 2 বছরের একই সুদের হারে যৌগিক সুদ ও সরল সুদের অন্তর 96 টাকা হলে বার্ষিক সুদের হার কত? দেখো খুব ভালো প্রবলেম। যদি এই রকম প্রবলেম তুমি বেসিক পদ্ধতিতে করতে যাও অনেক সময় লাগবে, ক্যালকুলেশন অনেক বাড়বে। আমি কিন্তু চক্রবৃদ্ধি সুদ যখন করাই, ভিডিও তোমাদের ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া আছে, একবার দেখে নিও। এই রকম অঙ্ক বিশেষ ট্রিক্সে 3টে এক্সাম্পল করেছিলাম। কি ট্রিক্স? ভালো করে দেখো। এখানে একটা বিশেষ ট্রিক্স অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে অ্যান্সার বেরিয়ে যাবে। যে ট্রিক্সটা হলো পি ইজ ইকুয়াল টু ডি ইন্টু 100/r এর হোল স্কোয়ার। যেখানে পি হলো আসল, প্রত্যেকেই জানি, আর হলো কি সুদের হার, সেটাও আমরা জানি। কিন্তু ডিটা কি? নোট ডাউন করে নাও। ডি হলো কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ ডি হলো উভয় প্রকার সুদের পার্থক্য। বলো বুঝতে পারলে হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ। তাহলে ডি এর মান জানি, পি এর মান জানি, আমাকে সুদের হার বের করতে হবে। কি করব? দেখো এর ভ্যালু বসাও 15,000, ডি এর ভ্যালু বসাও 96 ইন্টু 100/r এর হোল স্কোয়ার। তাহলে দেখো আর একটা স্টেপ লিখে নাও। অহেতুক স্টেপ জাম্প করে ভুল করার থেকে একটা স্টেপ বাড়িয়ে নির্ভুলভাবে করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ, বলতেই পারি। তাহলে 3টে শূন্য, এর 3টে শূন্য কাটলো। তাহলে বলা যায় যে আর স্কোয়ার এটা ওপরে যাবে, 15টা নিচে আসবে। তাহলে কত হয়? 960 ডিভাইড বাই 15। তাহলে দেখি তো 15 দিয়ে কাটা যায় কিনা। হ্যাঁ, ডাইরেক্ট চলে যাচ্ছে। 15 6 90, 6 0 15 4 64। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 64 হলে আর ইজ ইকুয়াল টু কত বেরোয়? 8, অর্থাৎ 8% হলো বার্ষিক সুদের হার, যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট ও সরল ইন্টারেস্ট ক্ষেত্রে একই ছিল। বোঝা গেল? তবে ট্রিক্স বলে ফেললাম, অ্যান্সার করে ফেললাম। এর একটি বিশেষ শর্তও আছে। শর্তটা কি? এই ফর্মুলা তখনই অ্যাপ্লিকেবল হবে যদি টি ইজ ইকাল টু 2 বছর হয়। হ্যাঁ কি না? এটা সাইডে লিখে নাও, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 3 বছর দিয়ে প্রশ্ন কিন্তু আসতে লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আলাদা ট্রিক্স। বুঝতে পেরেছো? ডিটেলসে তোমরা একবার ডেসক্রিপশানে দেখে নাও। চক্রবৃদ্ধি সুদের যে ক্লাস নেওয়া হয়েছে, সেখানে দ্বিতীয় ক্লাসে এই সম্পর্কে কিন্তু আমরা অনেকগুলো প্রবলেম করেছি। বোঝা গেল? দেখো এই ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু এই সলভ করতেই পারি। একটাই কন্ডিশান, 2 বছর হতে হবে। ওকে, 2 বছর সময় যদি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য ডি টাকা হয়, তাহলে পি ইজ ইকুয়াল টু ডি ইন্টু 100/r এর হোল স্কোয়ার। পি জানি, ডি জানি, আর বের করলাম। ধরো কোনো ক্ষেত্রে ডি জানি, আর জানি, পি বের করে নেবো। পি জানো, আর জানো, ডি বের করতে পারবো। এরকমভাবে কিন্তু এই ফর্মুলা থেকে যে কোনো ভ্যালু কিন্তু আমরা বের করা যেতেই পারে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ডিটেলসে দেখার জন্য তোমাদের কিন্তু চক্রবৃদ্ধি সুদের সেকেন্ড ক্লাসটা একটু দেখে নিতে হবে। ওকে, চলো নেক্সট প্রবলেম। স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুব কনসেপচুয়াল প্রশ্ন, সহজ প্রশ্ন। কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? অপশান 16, 12, 14, 13। দেখো একেবারে সহজ। ভুলেও তোমরা এই সমস্ত ক্ষেত্রে x + y = 27, xy = 182 ধরে সমাধান করে কিন্তু xy ভ্যালু বের করতে যেও না, অনেক সময় লাগবে। কি করবে ভালো করে দেখো। 192 কি বলেছে? গুণফল। তুমি উৎপাদকে ভাঙো, 2 দিয়ে করো 91, 7 দিয়ে করো 13, 7 91 হলো। তাহলে বলতে পারি যে 192 মানে 2 × 7 × 13, বা এটাও তো বলা যায় এই দুটোকে একসঙ্গে করলে 14 × 13। তাহলে এমন একটা বিশেষ জিনিস পাচ্ছি আমরা যে 14 × 13 করলেই 182 হয়ে যাচ্ছে।
হ্যাঁ কি না? তাহলে দুটি সংখ্যার গুণফল 182, একটি 13 একটি 14 হতেই পারে। তুমি বলবে কেন, একটি তো 91 × 2 হতে পারে। হ্যাঁ অবশ্যই পারে, কিন্তু এখানে একটা জিনিস বলেছে কি, সংখ্যা দুটির যোগফল 27। দেখো 14 + 13 যোগ করলে 27 তো হবেই, তাহলে অন্য কোনো উৎপাদকগুলো কোনো ফ্যাক্টরি করবে না। আমরা ইজিলি বুঝতে পারছি সংখ্যা দুটো 14 আর 13, যার মধ্যে ক্ষুদ্র সংখ্যা কত, 13। অপশান ডি। বলো বোঝা গেল কি না? মুখে মুখে কিন্তু হয়ে যায় যাদের একটু নাম্বার সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার। এখানে যদি তুমি একটি সংখ্যা এক্স, অপর সংখ্যা ওয়াই, এক্স + ওয়াই = 27, এক্স × ওয়াই = 182, সমাধান করলে অ্যান্সার বেরোবে। সেটা করতে মিনিমাম 3 মিনিট সময় লাগবে, বা অন্তত খুব তাড়াতাড়ি করলে 2 মিনিট। এই 2 মিনিটে কিন্তু আমাদের আরও 3টে প্রবলেম শেষ করার দিকে লক্ষ্য রাখতে হবে। বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রবলেম। নেক্সট প্রবলেম স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুব পরিচিত প্রবলেম। বিগত বছরের যখন পরীক্ষার আগে যে প্রবলেমগুলো সলভ করাচ্ছিলাম তার মধ্যে কিন্তু এরকম 3টে প্রবলেমে সলভ করিয়েছি। যারা আমার ক্লাস দেখেছো এই প্রবলেমগুলো কিন্তু নিমেষেই করতে সক্ষম হয়েছো। দেখো কি বলেছে, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? কিভাবে করতে হয় খুব ভালোভাবে দেখে নাও, পরবর্তী ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় যাও এগুলো ইম্পর্টেন্ট। দেখো আমরা 1 টাকাটাকে ধ্রুবক ধরি, তাহলে 1 টাকাকে ধ্রুবক ধরলে এর রেসপেক্টে রকম কয়েন ব্যাগে আছে? 50 পয়সার কয়েন ব্যাগে আছে, 25 পয়সার কয়েন ব্যাগে আছে, 10 পয়সার কয়েন ব্যাগে আছে। 50 পয়সার কয়েন কটা লাগবে? 1 টাকা করতে হলে 2টি লাগবে। 25 পয়সার কয়েন 4টি লাগবে, 10 পয়সার কয়েন 10টি লাগবে। হ্যাঁ কি না? এবার আমার কিসের অনুপাত বলা আছে? সংখ্যার অনুপাত, খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি কিন্তু বুঝিয়েছিলাম সংখ্যার অনুপাত কত বলা আছে, বলা আছে 5:8:3। এবার সংখ্যা থেকে কিসের অনুপাতে নিয়ে আসতে হবে? মূল্যের অনুপাত। হ্যাঁ কি না? সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাত নিয়ে আসতে হবে। আনলে কি করার দরকার? আমরা ভাগ করি। কি ভাগ করি? এই সংখ্যাগুলোকে দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা হয়, খুব ইম্পর্ট্যান্ট। তাহলে ভাগ করলে 5-এর-2, 10-এর-4, 13-10। একটু ভালো করে করলে 5-এর-2 = 3-এর-10। হ্যাঁ কি না? তাহলে এই রকম ভগ্নাংশের অনুপাত থেকে তাকে সরল অনুপাতে প্রকাশ করতে গেলে কি করে? হরের লসাগু দিয়ে গুণ করে। তাহলে 2 আর 10-এর লসাগু 10, তাহলে হলে 5-25 = 3। হ্যাঁ কি না? এটা কিসের অনুপাত? মূল্যের অনুপাত। হ্যাঁ কি না? এবার মূল্যের অনুপাত কি যদি এরকমই হয়, তাহলে 50 পয়সার আনুপাতিক ভাগহার কত হবে? 25 / 25 + 20 + 3, তাহলে কত হচ্ছে? 25 / 48। এটা কি? এটা 50 পয়সার আনুপাতিক ভাগহার। তাহলে মোট কত টাকা আছে? 144 টাকা। তাহলে 144 × 25/48। হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। তাহলে 48 কত হয়? 48 3-এ 25 3-এ 75। তাহলে 75 টাকা আছে ব্যাগে 50 পয়সার কয়েনগুলোকে মিলিয়ে। খুব গুরুত্বপূর্ণ। তাহলে 75 টাকা আছে 50 পয়সার কয়েনগুলোকে মিলিয়ে। কি বলেছে? কতগুলি মুদ্রা আছে, কতগুলি কয়েন আছে। তাহলে আমরা জানি যে 1 টাকা করতে হলে 2টি 50 পয়সা লাগে। তাহলে 75 টাকা করতে হলে কটি 50 পয়সা লাগবে? × 2, মানে 150টি 50 পয়সা লাগবে। হ্যাঁ কি না? কনসেপচুয়ালি বোঝালাম, খুব গুরুত্বপূর্ণ। অপশান এ 150টি। বোঝা গেছে? আর একবার বলে দিই, এটুকু নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। 1 টাকা করতে হলে 50 পয়সা 2টি, 25 পয়সা 4টি, 10 পয়সা 10টি। বর্তমান সংখ্যার অনুপাত, এটা 50 পয়সা, এটা 25 পয়সা, এটা 10 পয়সা। ওকে, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার অনুপাত দেওয়া আছে সংখ্যার 5:8:3। তাহলে মূল্যের অনুপাতে প্রকাশ করতে গেলে কী করতে হয়? ভাগ করতে হয় এইগুলো দিয়ে। ভাগ করলাম, সরল অনুপাতে প্রকাশ করলাম, আনুপাতিক ভাগহার 50-এরটা বের করলাম, কেন 50টা কোশ্চেনে চেয়েছে। তাহলে 25 / 25 + 20 + 3 25/48 × 144, কেন 144 মোট টাকার পরিমাণ করলাম। তাহলে 75 টাকা, প্রত্যেক টাকা মানে 2টি করে 50 পয়সা। তাহলে 75 × 2 150টি। আমি পরীক্ষার আগে এই রকম অঙ্কের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলাম, বলেছিলাম এই অঙ্কগুলো কিন্তু করে যেতে পড়ার সম্ভাবনা আছে, আর সেই কথা মিলেওছে, পরীক্ষায় এসছে।
অনেক স্টুডেন্টই কিন্তু এগুলো নির্ভুলভাবে করতে পেরেছে। ওকে, ভালো করে দেখে নাও আমার অনুপাত সমানুপাতের ক্লাসের দ্বিতীয় ক্লাসে এই টপিকের অঙ্ক পরপর 3খানা করানো আছে। একটু তোমরা লিঙ্কে ডেসক্রিপশানে যাও, লিঙ্কে দেখবে সেখানে পরপর কিন্তু করানো আছে। বুঝতে পেরেছো? চলো দেখা যাক নেক্সট। এটা কিন্তু ত্রিকোণমিতির প্রবলেম, সহজ প্রবলেম। যদি তোমরা মানগুলো জানতে পারো এই অঙ্ক আটকানোর কোনো ব্যাপার নয়, কিন্তু অনেক ছাত্রছাত্রী ত্রিকোণমিতির প্রশ্ন ছেড়ে গেছে, তাহলে কিন্তু তাদের এইগুলো করা মুশকিল হয়ে যায়। ক্লাস 10-এ আমরা এই সূত্রগুলো বা এই ভ্যালুগুলো জানি, জাস্ট ভ্যালু পুট করবে, অ্যান্সার হবে। দেখো কি বলেছে, বলেছে এক্স ইন্টু tan 45 ইন্টু 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি। হ্যাঁ কি না দেখো বলে দেওয়া আছে, প্রত্যেকটা ভ্যালু তোমরা বসিয়ে দেখো পারা যায় কি না। তাহলে এক্স ইন্টু tan 40 ভ্যালু 1, সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ, tan 30 ডিগ্রি ভ্যালু 1/√3, আর cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তাহলে √3 কাটলো, এই টু কাটলো, তাহলে এক্স ইকুয়াল টু কী বলতে পারি, এক্স ইকুয়াল টু 1, অপশান এ। দেখো এতটাই সহজ এই প্রবলেম, যদি তোমরা এই ভ্যালুগুলো সঠিকভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু এই প্রবলেম কারো আটকানোর ব্যাপারই নয়। ওকে, নেক্সট প্রবলেম টাইম অ্যান্ড ওয়ার্কের প্রবলেম। এতটাই সহজ প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু মুখে মুখেই সলভ করা, যাদের কনসেপ্ট খুব ক্লিয়ার। কি বলেছে দেখো, যে এক্স একাকি একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি সেই কাজ 30 দিনে সম্পন্ন করে। দুজনে একসাথে কাজটি করলে কত দিনে শেষ করবে? তাহলে কি বলেছে, এক্স আর বি কদিনে করে, এক্স 20 দিনে করে, বি সেই কাজটি 30 দিনে করে। হ্যাঁ কি না? তাহলে এদের লসাগু বের করা খুব দরকার। লসাগু কত হবে? 60 হবে। 20-র সঙ্গে 3 গুণ করলে 60, 30-এর সঙ্গে 2 গুণ করলে 60। তাহলে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কত? এক্সের কর্মদক্ষতা 3, বি এর কর্মদক্ষতা 2। তারা একসঙ্গে কাজ করা মানে এক্স প্লাস বি এর কর্মদক্ষতা কত হবে? 5 হবে। হ্যাঁ কি না? এই লসাগুটাকে কি বলি আমরা? লসাগুটাকেই বলি আমরা মোট কাজ। হ্যাঁ কি না? এইবার সময় কত লাগবে? টাইম ইজ ইকুয়াল টু কী জানি, ওয়ার্ক বা মোট কাজ বাই এফিসিয়েন্সি। মোট কাজ কত? 60, এফিসিয়েন্সি কত? 5। কত দিনে করবে তারা একসঙ্গে? 12 দিনে করবে, অপশান ডি। ওকে, খুব তাড়াতাড়ি করা সম্ভব যদি এই মেথড বা এই রকম এলসিএম করে এফিসিয়েন্সি বের করে যদি করতে তোমাদের কোনো সমস্যা হয় একটু বলবো টাইম অ্যান্ড ওয়ার্কের ভিডিওটা একটু দেখে নিতে। আমি আবার গোড়া থেকে যখন মেন্সের ব্যাচ স্টার্ট করবো অক্টোবর থেকে, তখন কিন্তু আবার ক্লিয়ার করে দেবো প্রত্যেককে, একদম বেসিক থেকে স্টার্ট করব। তাও তোমরা যদি কোনো ডাউট থাকে একটু ভিডিওটা দেখে নাও, প্লেলিস্টে কিন্তু ম্যাথ বলে যে প্লেলিস্ট বানানো আছে সেখানে কিন্তু দেওয়া আছে। 2টো ক্লাস নিয়েছি, টাইম অ্যান্ড ওয়ার্কের 2য় ক্লাসে এই সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করিয়েছি। একেবারে সহজ প্রবলেম, এগুলো আশা করব কেউ আটকায়নি, কারোর এই প্রবলেম মানে আটকাতেই পারে না। ওকে, চলো নেক্সট প্রবলেম। স্ক্রিনে প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ, একদম সহজ প্রবলেম, লসাগু গসাগুর অ্যাপ্লিকেশান। কি বলেছে, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 315 এবং 7। একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত? কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? আমরা প্রত্যেকে প্রায় জানি যে দুটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু লসাগু ইন্টু গসাগু। চলো করে নাও। দুটি সংখ্যার একটু লিখে নিচ্ছি, যারা জানো না একটু নোট ডাউন করো। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। ওকে, দুটি সংখ্যার গুণফল কত বলেছে? দুটি সংখ্যার গুণফল বলেছে জানি না, একটি হচ্ছে 35 তাহলে, আর আরেকটি ধরে নাও এক্স। হ্যাঁ কি না? তাহলে একটি সংখ্যা 35 আর একটি এক্স, তাহলে গুণফল 35 ইন্টু এক্স। তাহলে এলসিএম কত বলেছে? 315। এইচসিএফ কত বলেছে? 7। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 315 ইন্টু 7/35। 7 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 6 3 63। হ্যাঁ কি না? তাহলে একটি সংখ্যা 35, অপর সংখ্যা কত? 63। দেখো অপশান সি। হ্যাঁ কি না? এইটা একটু তোমাদের মনে রাখতে হবে, প্রত্যেকেই কম বেশি জানো। দুটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু লসাগু ইন্টু গসাগু। একটি 35 বলা আছে, অপরটি এক্স ধরলাম, তাহলে গুণফল 35 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 315 ইন্টু 7। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 315 ইন্টু 7/35। 7 দিয়ে কাটলাম
5 5 দিয়ে কাটলাম 63, 63 অ্যান্সার। একদম 10 সেকেন্ডে কিন্তু করে ফেলা উচিত। ওকে, আশা করি এই অঙ্কটা প্রত্যেকেই পেরেছো। নেক্সট প্রবলেম স্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছ, অংশ বা ভগ্নাংশের অ্যাপ্লিকেশান। প্রবলেমটা ভালো করে দাও কি বলেছে। কোনো টাকা তার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলো, মূল টাকার পরিমাণ কত? দেখো, মূল টাকার পরিমাণ ধরে নাও এক্স, এক্সের 1/7 অংশ মানে কত? এক্স প্লাস 7। তাহলে এই টাকাটা ছিল, এই পরিমাণ টাকাটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এক্স প্লাস 7 ইকুয়াল টু কত হয়েছে? 40 হয়েছে। তাহলে দেখো 7 লসাগু করলে 7x প্লাস এক্স ইকুয়াল টু 40, তাহলে 8x বাই 7 ইকুয়াল টু 40, তাহলে 8 5 40, তাহলে এক্স ইকুয়াল টু 7 5 গুণ করলে 35। তাহলে টাকার মূল অংশ কত? 35, অপশান বি। বলো, এইগুলো না পারার কোনো ব্যাপার আছে? একটু যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার থাকে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়, খুব ভালোভাবে হয়। একটু পরীক্ষার টাইমে ধৈর্য ধরা দরকার, ভালো করে অঙ্কগুলো পড়ে তার সঠিক ব্যবহার করে নেওয়া উচিত টাইমটাকে। বুঝতে পারলে? আশা করব এই প্রবলেম কিন্তু প্রত্যেকে সলভ করতে পেরেছো। এগুলো কিন্তু ভুল হওয়া, এগুলো ছেড়ে যাওয়া মানে কিন্তু আমরা আস্তে আস্তে পিছিয়ে যাওয়া, টেনশানে থাকা, কাট অফের টেনশান। বুঝতে পারলে? ভালো করে দেখো পরের প্রবলেম কি আছে। পরবর্তী প্রবলেম দেখতেই পাচ্ছ, মান নির্ণয়ের প্রবলেম। এগুলো কিন্তু একটু কেয়ারফুলি ভালোভাবে করলে সময় বাঁচিয়ে করানো যায়। দেখো কি বলেছে। বলেছে 999 পূর্ণ 1/7 প্লাস 999 পূর্ণ 2/7 প্লাস 999 পূর্ণ 3/7 প্লাস 999 পূর্ণ 4/7 প্লাস 999 পূর্ণ 5/7 প্লাস 999 পূর্ণ 6/7। হ্যাঁ কি না? এগুলো দেওয়া আছে। তাহলে কটা 999 আছে? 1 2 3 4 5 6টা। তাহলে লিখতে পারি 999 ইন্টু 6, ওকে, প্লাস 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7। আমরা ইজিলি বলতে পারি। তাহলে এটার সঙ্গে গুণ করলে 999 সঙ্গে 6 গুণ করলে কত হয়? 6 গুণ করলে হয় 5994। ওকে, বলবে কী করে স্যার হয়ে গেল? গুণ তো পিছন দিক থেকে মানে স্টার্ট হয়, বা এরকমভাবে কী করে আপনি তাড়াতাড়ি করে ফেললেন? দেখো, 1000কে 6 দিয়ে গুণ করলে 600, প্রত্যেকটা 999 জন্য 1 কমছে, তাহলে 1 কমলে কত হয়? 6 কমে, 6000 থেকে 6 কমালাম। এইভাবে কিন্তু প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে সময় কিন্তু বাঁচাতে হবে। তুমি যদি 999কে 6 দিয়ে গুণ করতে, সময় কিন্তু যেত, অন্তত 15 সেকেন্ড নষ্ট হতো এখানে। তাহলে 6000 করলাম, 6 বিয়োগ করলাম। দেখো, প্লাস 7 লসাগু হলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। ওকে, তাহলে 5994 প্লাস কত হচ্ছে? 21/7, কাটাকাটি হলে 3 যোগ করলে কত হচ্ছে? 5997। দেখো অপশান বি। দেখো একেবারে কিন্তু সহজ প্রবলেম। এই প্রবলেমগুলোকে তোমাদের কোনো ডাউট হওয়ার কথাই নয়। কিন্তু এখন তোমাদের অনেকেরই আছো, ক্লাস যেটা দেখছো আমার, তাদের মনে হতে পারে স্যার কেন এটা করলেন? দেখো কেন করলাম। 999 পূর্ণ 1/7 মানে তাকে লিখতে পারি 999 প্লাস 1/7। হ্যাঁ কি না? তাহলে এরকম প্রত্যেকটা 999 প্লাস 1/7, 999 প্লাস 2/7 প্লাস 3/7, 999 প্লাস 4/7, এরকম করে কটা 999 আছে? 6টা, তাই 6 গুণ করলাম, বাকি একটা অনুপাতগুলোকে আলাদা করে নিলাম। হ্যাঁ কি না? বোঝা গেল তো? এই হলো এই প্রবলেম। এই প্রবলেম কিন্তু আমি যে স্পেশাল সিম্পলিফিকেশনের ক্লাসে করিয়েছি, ক্লাস আছে প্লেলিস্টে দেখতেই পারো, সেখানে কিন্তু এই প্রবলেমটাই করানো আছে। এই প্রবলেমটাই কিন্তু করানো আছে, দেখে নিতে পারো তোমরা। যারা ওই ক্লাস দেখেছিলে তাদের কিন্তু এটা ডাইরেক্ট অ্যান্সারই হয়তো করে নিতে পারো। বুঝতে পারলে? আমার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা একেবারে কমন চলে আসার মতো। বুঝতে পারলে? নেক্সট প্রশ্ন, প্রত্যেকে দেখতেই পাচ্ছ স্ক্রিনে, সহজ প্রবলেম কিন্তু এটা। দেখো কি বলেছে। 710 টাকা এমনভাবে এ বি ও সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পেয়েছিল? দেখো খুব গুরুত্বপূর্ণ। ধরে নাও বি হচ্ছে এক্স টাকা পেয়েছিল, তাহলে এ কত পাবে? এ কি বলেছে? এ বলেছে বি এর থেকে 40 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 40। হ্যাঁ কি না?
আবার সি কি বলেছে, সি এর থেকে 30 টাকা, তাহলে এ যদি এক্স প্লাস 40 হয়, এর সঙ্গে 30 যোগ হলে এক্স প্লাস 70 টাকা। হ্যাঁ কি না? এই তিনটে যে ভ্যালু আছে বা এই যে টাকার পরিমাণ, এর যোগফল কত? 710 করে নাও। এক্স প্লাস 40 প্লাস এক্স প্লাস 70 ইজ ইকুয়াল টু 710। হ্যাঁ কি না? ক্যালকুলেশন করে অ্যান্সার বেরোবে। তাহলে তিনটে এক্সের জন্য 3x প্লাস কত হচ্ছে 110 ইকুয়াল টু 710। তাহলে 3x ইকুয়াল টু কত? 600। কেন 600? 110টা এপাশে নিয়ে গেলে মাইনাস 110 হয়, 710 থেকে মাইনাস 110 করা মানে 600। তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 200। আমাকে চেয়েছে কার? সি এর। সি এর বলতে কত? 200 প্লাস 70, তাহলে কত হচ্ছে? 270। হ্যাঁ কি না? তাহলে সি কত টাকা পাবে? সি পাবে 270 টাকা। অপশান ডি। বলো কোনো বুঝতে অসুবিধা বা কোনো ডাউট থাকলে। দেখো আগে বি ধরলাম, বি এর থেকে বেশি 40 টাকা, এক্স প্লাস 40। সি আবার এর থেকে 30 টাকা বেশি, এক্স প্লাস 70। তিনটে যোগ, এক্সের ভ্যালু 200, অ্যান্সার 270। বলো বুঝতে পারলে কি না? হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রবলেমগুলো, আর এগুলো প্রত্যেক পরীক্ষায় কিন্তু আসে। এই পরীক্ষাতেও এসছে, আশা করব উত্তর প্রত্যেকেরই অ্যান্সার মিলছে এটা, বা যাদের হয়নি তাদের একটু দেখে নাও, এইভাবে কিন্তু করা উচিত। ওকে, নেক্সট প্রবলেম। প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, অপশান দেওয়া আছে, দেখে নাও এই প্রশ্নের উত্তর আমার সঙ্গে প্রত্যেকের মিলছে কি না, আর কিভাবে করছে একটু নজর রেখো। ওকে, দেখো কি বলেছে, কোনো সংখ্যা 25%-এর সাথে 150-র 30% যোগ করা হলে 75 হয়, সংখ্যাটি কত? একেবারে সহজ, ধরে নাও সংখ্যাটি হচ্ছে এক্স। এক্সের কত পার্সেন্ট বলেছি? 25%। দেখো এক্সের 25% মানে 25/100 করতে পারি, তার সঙ্গে 150-র কত পার্সেন্ট? 30%। 30/100 যোগ করলে কত হয়? 75। এখান থেকে এক্স ভ্যালু বের করতে পারো, তাহলে 4 0 0 0 0, তাহলে x/4 প্লাস 15 3 45 ইজিক্যাল টু 75। x/4 ইজিক্যাল টু 75 থেকে 45 গেলে 30, তাহলে সেখান থেকে বলতে পারি x ইজিক্যাল টু 4-এর সঙ্গে 30 গুণ করলে 120। হ্যাঁ কি না? অপশান দেখো বি, 120। এতটাই সহজ কিন্তু এই প্রবলেমগুলো। অনেকে বলছো স্যার অঙ্ক কোশ্চেন কঠিন এসছে, কিছু কিছু হয় কোশ্চেন হয়তো একটু ট্রিকি এসছে, একটু লেন্দি এসছে, কঠিন কিন্তু বলা যায় না। ওকে, এগুলো কিন্তু প্রত্যেকের পারা উচিত। যারা পারোনি তাদের বলতে পারি যে এগুলো আপকামিং পরীক্ষার জন্য, বা যারা পেরেও গেছো মেন্স প্রিলিমিনারি কোয়ালিফাই করে মেন্সের দিকে যাচ্ছ, তাদের কিন্তু প্র্যাকটিস ক্রমাগত করে নেওয়া উচিত। কি নোট বই পড়বে, কি দরকার, আমার সঙ্গে কন্ট্যাক্ট একটু যোগাযোগ করে নিও, আমি প্রত্যেককে যত সম্ভব গাইড করার চেষ্টা করব। ওকে, চলো দেখা যাক প্রবলেম। প্রত্যেকের স্ক্রিনে দেখতেই পাচ্ছ। বলে রাখি এই প্রশ্নপত্রে এটাই কিন্তু শেষ প্রবলেম, ভালো করে দেখে নাও। দেখো কি বলেছে, যে দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 69 হলে বৃহত্তর সংখ্যাটি কত? দেখো কি বলেছে, 5:8। তুমি ধরতেই পারো একটি সংখ্যা 5x, অপর সংখ্যা 8x। হ্যাঁ কি না? তাদের অন্তর কত বলেছে? 69। তাহলে 8x মাইনাস 5x ইকুয়াল টু 69। তাহলে বলতে পারি 3x ইকুয়াল টু 69, x ইকুয়াল টু 23। হ্যাঁ কি না? বেরিয়ে গেল x ইকুয়াল টু 23। কী চেয়েছে? বৃহত্তর সংখ্যাটি। তাহলে বৃহত্তর সংখ্যাটি কত? 8x। তাহলে 8 ইন্টু 23, তাহলে 3 8 24, হাতের হলো দিয়ে 16 2 18, 184। অপশান সি। দেখো কত সেকেন্ড সময় লাগতে পারে এগুলো করতে, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে হার্ডলি 10 থেকে 15 সেকেন্ড। তোমার তো তখন এত কিছু লেখার দরকার নেই, একদম 3x ইকুয়াল টু 69, x ইকুয়াল টু 23, 8x ইকুয়াল টু 184 করলেই অ্যান্সার। বলো বোঝা গেল কি না? আজকের এই ভিডিও সেশানে আমি কিন্তু 2021 জাস্ট পরশু দিনের যে সমস্ত অঙ্ক প্রশ্ন তোমরা ফেস করেছো, বা যারা পরীক্ষা দাওনি তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলো বা বন্ধুবান্ধবের কাছ থেকে যে কোশ্চেন দেখেছো, তার আমি সম্পূর্ণ সমাধান কিন্তু অঙ্কের রাখলাম। এর পরের ভিডিওতে আমি রিজনিং জিকে নিয়ে আসবো। তোমাদের কোনো টপিক ডাউট হলে আমায় কিন্তু জানিও, বা কোনো ম্যাথ ডাউট হলে। আর এটাও তোমরা আমাকে জানিও যে কোন টপিক
তোমাদের ক্লাস করাতে হবে বেসিক থেকে বা শেখাতে হবে আমাকে জানিও, তাহলে আমি কিন্তু তোমাদের টাইম বলে দেবো, লাইভে আসবো বা পরবর্তী ক্ষেত্রে নর্মালভাবে ভিডিও আপলোড তোমাদের জন্য করে দেবো। ওকে, আর একটা কথা প্রত্যেককে আমি জানিয়ে দিই যে প্রিলিমিনারি হয়ে গেল, কাট অফ নিয়ে একদম চিন্তা না করে যারা মোটামুটি আমার আগের ভিডিও দেখে নাও যে কীরকম কাট অফ হতে পারে, তার রেসপেক্টে যারা মনে করছো যে পাস মানে ওর থেকে বেশি পাবে অ্যান্সার মিলিয়ে, তারা কিন্তু মেন্সের জন্য শুধু মেন্স নয়, ছোটা শুরু করো। 1600 মিটার আর মেয়েদের 800 মিটার নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য ফিটনেস ও দম দুটোই ইমপ্রুভ করা দরকার। ভালো করে মানে ফিজিক্যাল এবিলিটি টেস্টের জন্য ছোটা শুরু করো, মেন্সের জন্য পড়াশোনাও শুরু করো। আমি এই অক্টোবর মাস থেকে অর্থাৎ পরশু শুক্রবার থেকে আমি নতুন ব্যাচ স্টার্ট করব, WBP কনস্টেবল মেন্স স্পেশাল বা এসআই রেসপেক্টও কিন্তু আলাদা একটা ব্যাচ স্টার্ট হবে। ওকে, তোমরা যারা লাইভ ক্লাস করতে চাও আমার কাছে, তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করে আমার সঙ্গে কথা বলে নিও, তাহলে কিন্তু তাদের নিয়ে আমি নতুন গ্রুপ ক্রিয়েট করে নতুন ব্যাচ করবো। ওকে, আমাদের ব্যাচ চলছে বা তারা নতুন ব্যাচেও যোগ করতে পারো, পুরনো ব্যাচেও অ্যাড হতে পারো। বুঝতে পারলে? চলো, আজকে এতটাই। তোমাদের এই ক্লাস, এই অঙ্ক ক্লাস বা বোঝানো তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কোনো সমস্যার কথা বা কোনো ক্লাস যদি করতে চাও, এবং পরবর্তী সমস্ত সাবজেক্টের সমস্ত রকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাতে তোমাদের নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, থ্যাংক